নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদের স্টাডি বাংলা 360 চ্যানেলে। তো আজকে আমরা প্র্যাকটিস ক্লাস 2 নম্বরে আমরা শুরু করতে চলেছি। আগে 1 নম্বর ক্লাসে 30টি কোশ্চেন করেছি, যেগুলো ডাব্লিউপি কনস্টেবল যে 30 নম্বরের পরীক্ষা রয়েছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকেও যে 30টি কোশ্চেন করব সেটা কিন্তু এই আসন্ন কনস্টেবল পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং কীভাবে আমরা শর্টকাট পদ্ধতির মাধ্যমে বা আরও বেটার অ্যাপ্রোচে যে সলভ করবো কোশ্চেনগুলো, সেগুলো তোমরা যদি দেখে থাকো তাহলে তোমাদেরকে পরীক্ষার হলে কিন্তু খুব বুস্ট করবে। তো আর দেরি না করে শুরু করছি আমাদের 2 নম্বর ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, দুটি সংখ্যার যোগফল। আর একটা কথা, তোমরা যারা ক্লাস করছো তোমরা আগে ভিডিওটা পজ করবে, তোমরা আগে নিজে চেষ্টা করবে, তারপর আমার অ্যান্সারগুলো দেখবে কীভাবে করছি, ঠিক আছে? এবং লাস্টে কমেন্টে জানিও যে 30টা কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো পেয়েছো, মানে কতগুলো অঙ্ক তোমরা পেরেছো, 20টা 22টা 25টা। যাই হোক, শুরু করছি। তো দুটি সংখ্যার যোগফল 1400। বড় সংখ্যাটি 20% যদি হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়। ছোট সংখ্যাটি কত? তাহলে আমি ধরে নিই যে বড় সংখ্যাটি হচ্ছে এ। আমরা কিন্তু এক্সাম হলে অ্যাপ্রোচ করব, আমরা কিন্তু এক্সট্রা কিছু লিখব না। এ লিখলাম বড় সংখ্যা, ধরে নিলাম বিটা ধরলাম ছোট সংখ্যা। তাহলে প্রথম কন্ডিশন কী বলেছে? এ প্লাস বি সমান 1400, ঠিক আছে? আবার বলেছে দেখো, এ যদি 20% ডিক্রিজ করে, 20% মানে কত? 1/5। তাহলে 5 থেকে 1 ডিক্রিজ করলে কত হবে? 4/5 হবে। তাহলে এ ইন্টু 4/5 সমানই হবে কি বলেছে? ছোট সংখ্যা 20% বৃদ্ধি করলে, অর্থাৎ ছোট সংখ্যা কি? বি। তাহলে বিকে 20% মানে কত? 1/5। তাহলে 5-এ 1 বৃদ্ধি, তাহলে কত হবে? 6/5 হবে। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে আমরা বের করবো এ আর বি এর রেশিওটা বের করে নেবো। তাহলে এখান থেকে দেখো, এ বাই বি সমান 6/5 ইন্টু 5/4। তাহলে 5 5 কেটে দিলাম, 2 3 6, 2 2 4। তাহলে এ আর বি এর রেশিও কত? 3:2 হবে, ঠিক আছে? তাহলে 3:2 হিসেবে যদি হয় তাহলে বি এর মানটা কত হবে? এ যদি 3, বি যদি 2 হয়, তাহলে বি এর মানটা হবে, এই দুটো যোগফল কত? 1400। তাহলে বি সমান হবে 2/5 ইন্টু 1400। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো, এটাকে আমরা কীভাবে করবো বলো তো? এটাকে 5 দিয়ে কাটাকাটি করবো, 1400কে এরমভাবে করবো না। যখনই দেখবো নিচে 5 আছে তখনই ওপর নিচে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটাকে আমি লিখতে পারি 4/10। পারি কি পারি না? নিশ্চয়ই পারি। ওপর নিচে 2 দিয়ে গুণ করলাম, দেখো 0 0 কেটে দিলাম, 4 14 56, 560। আবার যদি 5 দিয়ে কাটাকাটি করতে দিতাম তখন অনেকটা লেন্দি হয়ে যেত। তাহলে হয়ে গেল 560। এই ছোটো ছোটো জিনিসগুলো এখন তোমরা বুঝতে পারছো না, কিন্তু এগুলো যদি দেখে থাকো পরীক্ষা হলে অবশ্যই তোমাদের অনেকটা সময় বাঁচাবে। পরবর্তী প্রশ্ন আমাদের দেখো, এখানে কি বলেছে? 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? ঠিক আছে, যখনই এরকম প্রশ্ন আসবে যে এত পার্সেন্ট হারে যদি দাম কম করা হয় তাহলে এত টাকায় এত বেশি কেজি চিনি ক্রয় করতে পারেন, তাহলে সবসময় তোমরা এই রেশিওটা বের করে নেবে। 20% মানে কত? 20% মানে হচ্ছে, তাহলে দেখো এই 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5, ঠিক আছে? এবার দেখো, যখন বলছে কম হচ্ছে, যখন হ্রাস হচ্ছে তখন কি হচ্ছে? 5 থেকে এটা কমে 4 হচ্ছে। যখনই চিনির মূল্যটা 5 থেকে 4 হচ্ছে তখন চিনির যে ইনটেকটা সেটা কিন্তু তার উল্টো রেশিও হয়ে যাবে, 4 থেকে 5 হয়ে যাবে, তাই তো? আগে যদি সাপোজ ধরো 4 কেজি নিত, তাহলে এখন 5 কেজি নেবে। কিন্তু কী বলছে, তাদের মাঝখানে গ্যাপটা কত? আগে 4 ইউনিট নিত, এখন 5 ইউনিট নিচ্ছে। তাহলে কত কেজি বেশি চিনি নিচ্ছে এখন? বলছে 2.5 কেজি, অর্থাৎ এই 1 ইউনিটের ভ্যালুটা হচ্ছে কত? 2.5 কেজি। ওকে, এই 1 ইউনিটের ভ্যালু যদি 2.5 কেজি হয় তাহলে এই 4 ইউনিটের ভ্যালু কত? 4 2.5 10 কেজি। তাহলে দেখো 160 টাকায় যদি 10 কেজি চিনি পাই আমি, তাহলে কস্ট প্রাইস কত হবে? মানে প্রতি কেজি মূল্য কত হবে? 160/10 অর্থাৎ 16 টাকা প্রতি কেজি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট,
এ বি সি ডি এর মধ্যে কিছু টাকা 5:2:4:3 অনুপাতে আছে। সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায় তবে বি কত টাকা পাবে? 3 আর 4-এর মধ্যে কত গ্যাপ? এই 1। তাহলে এই 1 ইউনিট সমান কত? এই 1 ইউনিট সমান হচ্ছে 1000 টাকা। তাহলে 2 ইউনিট সমান কত হবে? 2000 টাকা। তাহলে বি কত টাকা পাবে? বি পাবে 2000। নেক্সট, গম ও ধানের বাজার দরের অনুপাত 2:3 এবং একটি পরিবারে গম ও ধানের ব্যবহারের অনুপাত 5:4। তাহলে পরিবারটির গম ও ধানের জন্য খরচের অনুপাত কত? দেখো, বাজার দর অনুপাত বলতে যে এরা এই অনুপাতে আছে, মানে হয়তো এটা 2x আর 3x টাকা কেজি ধরে নাও এটা, আর ব্যবহার ধরো 5y ও 4y, যে এত কেজি করে ব্যবহার হচ্ছে, এটা এত টাকা কেজি। তাহলে খরচা মানে কি হয়, আমি যদি 5 কেজি চিনি কিনি এবং 2 টাকা যদি কেজি হয়, তাহলে 5 × 10 টাকা কী হয়, গুণ হচ্ছে। সেমভাবে এখানে কিন্তু গুণ হয়ে যাবে। তাহলে দেখো, বাজার দরের সাথে আমি যদি ব্যবহারে গুণ করি তাহলে কত হচ্ছে এখানে 10xy = 12xy। এটা হচ্ছে গম ও ধানের খরচের অনুপাত। তাহলে x কেটে যাবে, আর 5 × 10, 2 × 5 = 10, 2 × 6 = 12। তাহলে রেশিওটা কত আসবে? 5:6। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, একজন চা ব্যবসায়ী 320 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 250 টাকা কেজি দরের অসম চা কী অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 324 টাকা দরে বিক্রি করলে তার কী দিয়েছে, এটা তো সম্পূর্ণ হয়নি। যাই হোক, দেখি এটা কি করা যায়। এটা অ্যালিগেশন পদ্ধতি লাগবে। 250, এখানে কি লাভ ক্ষতি কিছু দেয়নি, তো আমরা ধরে নিই যে 324 টাকা কেজি দরে বিক্রি করলে কার কত রেশিও, মানে কত অনুপাতে রেশিওতে তাদের নেওয়া হয়েছে। তাহলে একদিকে 250 লিখলাম, একদিকে 320 লিখলাম, মাঝে লিখলাম 324। ওকে, এবার দেখো কত দিয়ে কাটাকাটি যাচ্ছে, 5, 25, এটা দাঁড়াও দেখি। তাহলে দেখো, বড়টা থেকে সবসময় ছোট বিক্রি করতে হয়, কিন্তু সমস্যা হচ্ছে এটা 324টা দুটো থেকে বড়, অর্থাৎ এটা এরকম ছিল যে কিছু পরিমাণ লাভ করেছে, এটা কত মানে 10% বা 20% লাভ করেছে। এটা অ্যালিগেশন হবে না, কারণ এটা 320 থেকেও বড়। সবসময় এদের মিডিলে সংখ্যাটা হতে হয়, তবে অ্যালিগেশন লাগানো যায়। তো কোশ্চেনটা অসম্পূর্ণ, আমি পরে দেখে চেক করে তোমাদেরকে বলে দিচ্ছি। পরবর্তী প্রশ্নতে যাই। একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? তো দেখো, প্রথমে আমরা পয়সাগুলোকে টাকা করে নেবো। 50 পয়সা মানে কত টাকা? 1/2 টাকা। 25 পয়সা সমান 1/4 টাকা, আর 10 পয়সা সমান 1/10 টাকা। ঠিক আছে, এবার ধরো তাদের মুদ্রার সংখ্যা অনুপাত 5:8:3। আমি ধরে নিচ্ছি তাদের সংখ্যা হচ্ছে 5x, 8x আর 3x। ঠিক আছে, তাহলে দেখো এবার কি বলেছে, 5x সংখ্যক যদি 50 পয়সা থাকে তাহলে তার টাকাটা কত হবে? 5x × 1/2। এটা বুঝতে পারলে? 8x সংখ্যক যদি 25 পয়সা থাকে তাহলে তার টাকার পরিমাণ কত হবে? 8x × 25 পয়সা সমান কত? 1/4 টাকা, 1/4। আর সেমভাবে 3x × 1/10, তাহলে টোটাল টাকাটার পরিমাণই কত বলেছে? 144। ঠিক আছে, এবার দেখো ক্যালকুলেশন করব। দুদিকেই 10 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এদিকে যদি 10 গুণ করি তাহলে 1/2 আছে, তাহলে কেটে কী হবে? উপরে শুধু 5 থাকবে, তাহলে 5 × 5 = 25x। কীভাবে এলো বুঝতে পারলে? 10 দিয়ে গুণ করে দিলাম, গুণ করে তুমি দেখতে পারো এটাই আসবে। আচ্ছা, একটু ভুল হয়ে গেল আমার, সমস্যাটা এখানে 20 দিয়ে গুণ করতে হতো, কারণ 10কে তো 4 দিয়ে কাটাকাটি যাবে না। জাস্ট এ মিনিট, এটা 20 দিয়ে, সবসময় নিচের যে এলসিএমটা থাকবে তাকে দিয়ে ভাগ করবে। 4 আর 10 এলসিএম হচ্ছে 20, তাহলে 20 দিয়ে ওপরে করলে কত হবে? ওপরে 50x, এটা কত হবে? 5 × 7 = 40x, আর এটা 20 দিয়ে করলে 3 × 6x,
এটা হবে 144 ইন্টু 20। তাহলে দেখো 50 আর 40 90 আর 6 96, তাহলে 96x সমান কত হচ্ছে 144 ইন্টু 20। তাহলে দেখো এবার ধরো কাটাকাটি যাবে, 12 12 144, 12 8 96, 4 2 8, 4 3 12, আর এটা কেটে দিলাম 2 10 20। তাহলে এক্স মান আসছে 30, 3 ইন্টু 10 আছে 30। তাহলে বলেছে 50 পয়সার সংখ্যার কতগুলি হবে মুদ্রার সংখ্যা, এই 5x, অর্থাৎ 5x সমান হচ্ছে 5 ইন্টু 30 সমান কত 150। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 150। নেক্সট, তো এখানে বলছে একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা করে কমে। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? তো ধরে নিই প্রতিদিনের আগে গড় খরচ ছিল x টাকা, ঠিক আছে। এবার দেখি আগে তাহলে 35 জন ছাত্রের খরচা ছিল কত 35x টাকা, ওকে। নতুন 7 জন বৃদ্ধি পেয়েছে, তাহলে নতুন 7 জন বৃদ্ধি পেয়ে কত হয়েছে 42 জন হয়েছে। এদের বলেছে, এবার দেখো মানে আমি একদম ডাইরেক্ট লিখছি রিলেশনটা, বলছে নতুন যে ছেলেগুলো হয়েছে মানে নতুন যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তাদের মাথাপিছু খরচের গড় 1 টাকা করে কমে, অর্থাৎ x থেকে 1 টাকা কমে। তাহলে 42 ইন্টু x মাইনাস 1, এটা হচ্ছে x মাইনাস 1 হচ্ছে গড় খরচা, আর 42 জন ছেলে, তাহলে টোটাল খরচা হচ্ছে 42 ইন্টু x মাইনাস 1। এটা সমানই বলেছে আগে কত খরচা হতো 35x, প্লাস 7 জন বৃদ্ধি পাওয়াতে 42 টাকা বৃদ্ধি পায়, প্লাস 42, ঠিক আছে। এবার দেখো এখান থেকে কী পাবো 42x মাইনাস 42 সমান 35x প্লাস 42। তাহলে দেখো 7x সমান বাঁ দিকে নিয়ে এলাম 84, x মান হচ্ছে 12। এবার বলেছে প্রতিদিনে গড় খরচ কত ছিল 35x ছিল, অতএব অ্যান্সার কত হবে 35x মানে 35 ইন্টু 12। তাহলে 35 প্রথমে কী 2 দিয়ে গুণ করে নেবো 70 ইন্টু 6, 6 সাথে 42, 420। অপশন এ, এখানে 35কে 2 দিয়ে গুণ করে নিলাম, কারণ আবার না হলে আমাকে আবার গুণ করতে হতো বেশি। এই 12 থেকে 2 কমন নিয়ে নিলাম, বাকিটা লিখে রাখলাম, বুঝতে পেরেছো। এই ছোটো ছোটো শর্টকাটগুলো করতে হবে পরীক্ষা হলে সময় বাঁচানোর জন্য। নেক্সট প্রশ্ন যদি আমরা দেখি কি বলেছি, 20 বছর পূর্বে, ফার্স্ট করছি অঙ্ক, ঠিক আছে, তোমরা চেষ্টা করবে ফার্স্ট করার। 20 বছর পূর্বে পিতা পুত্রের বর্তমান বয়স অনুপাত ছিল 4:1, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা, তাহলে প্রথমে লিখে রাখি 4:1, তারপর কত বলেছে 2:1। এবার মাথায় রাখতে হবে যে এই মাঝখানে গ্যাপটা সবসময় সেম রাখতে, এই মাঝখানে গ্যাপ যদি সেম রাখতে হয়, দেখো এখানে কত গ্যাপ আছে 3, আর এখানে আছে 1, তাই তো। তাহলে এরকে আমি 3 দিয়ে গুণ করতে হবে 2 দেখি, তাহলে আমি গ্যাপটা সেম পেয়ে যাব। তাহলে 3 দিয়ে গুণ করলে কত হবে 6, আর এদিকে 3, তাহলে উপরটা মুছে দিই আমি, দুদিকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 2:1 যায়, আর 6:3 তাই। এবার দেখো অঙ্ক আমার হয়ে গেল। কেন হয়ে গেল? কারণ বলেছে যে 1 থেকে 3-এ আসতে কত বছর সময় নেয়, এই 1 ইউনিট থেকে 3 ইউনিট আসতে পুত্রের, দেখো আগে 20 বছর প্লাস 4 বছর পর 24 বছর, তাহলে এই 2 ইউনিটের সমান হচ্ছে কত 24, 1 ইউনিট সমান কত 12। তো বলেছে পুত্রের বর্তমান বয়স কত, পুত্রের বর্তমান বয়স যেভাবে হোক 1 ইউনিট বসিয়ে দাও, 12 হলো, আর 20 যোগ করে দাও, অর্থাৎ 32 হবে, ঠিক আছে। বা এখানেও করতে পারো 3 ইউনিট হলে কত 36, তার থেকে 4 বাদ দিয়ে দাও 32, কারণ 4 বছর পরের রেশিও এটা, যে কোনো একটা বসালেই হবে। নেক্সট, এ এবং বি এর মাসিক গড় আয় 15,050 টাকা, বি এবং সি এর মাসিক গড় আয় 15,350 টাকা, এ এবং সি এর মাসিক গড় আয় 15,200 টাকা। যদি এরকম অঙ্ক থাকে কি করবে, সরাসরি এরকম লিখবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, সব কটাকে যোগ করে দিচ্ছি, ঠিক আছে।
সমানই হবে 2 ইন্টু সবগুলো 15,050, 15,350 প্লাস 15,200। ঠিক আছে, এটা লিখলাম কেন তোমাদের বোঝাতে সাথে। দেখো এ প্লাস বি সমান হচ্ছে এই 15,050 হচ্ছে গড়, এটা ইন্টু 2 হচ্ছে এ প্লাস বি হবে। সেরকমভাবে বি এবং সি 15,350 সাথে 2 গুণ করে যেটা হবে সেটা, কারণ গড় বলেছে, টোটাল হলে 2 দিয়ে গুণ হয়ে যাবে, তো সবগুলো যোগ করলে এটা আসবে। তো এখান থেকে দেখো আমি পাবো এ প্লাস বি প্লাস সি সমান কত পাবো, 2 দিয়ে কেটে দিলাম। দেখো যদি গুণ করি 15,000 যদি 3 দিয়ে গুণ করি, 3 15 35,000, 35,000 সাথে 300 দিয়ে 500, আর একে 50 50 600, তাহলে 35,600। এবার বলছে এর মাসিক আয় কত, তাহলে এর মাসিক আয়, তাহলে এইখান থেকে বি আর সি বাদ দিয়ে দেবো, বি প্লাস সি মাইনাস বি প্লাস সি করবো। বি প্লাস সি কত, এখানে কত বলেছে, বি প্লাস সি মাসিক গড় বলছে 15,350, তাহলে একে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে, 15 30,000, আর 350 350 700, তাহলে 30,700। তাহলে আসছে তোমার 0 0 7 কয় ষোলো 9 ষোলো 1 কত তোমার 4 5, আর 1 1 3 1 4, 14,900। কোথায় আছে, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি। অনিলের বর্তমান বয়স পূর্বীর বর্তমান বয়সের 1.5 গুণ, 8 বছর বাদে তার বয়সের অনুপাত হবে এত এত। পূর্বীর বর্তমান বয়স কত, এ ডিনোট করলাম কাকে, অনিলকে, পি ডিনোট করলাম পূর্বীকে। তাদের বর্তমান বয়সের অনুপাত বলছে 1:1.5, অনিল আর পূর্বী হচ্ছে 1। তাহলে যদি রেশিও আমরা তুলে দিই তাহলে এটা পাবো, কত পাবো, বা এদিকে 2 দিয়ে গুণ করে দিলাম 3:2 বর্তমান বয়সের অনুপাত, এটা 1:1 মানে 3:2। 8 বছর বাদে তাদের বয়স অনুপাত হবে 25:18। আচ্ছা ঠিক আছে, হোক 25:18, 8 বছর বাদে। আচ্ছা এবার দেখি আমাদের গ্যাপটা কিন্তু সেম আনতে হবে। দেখো এখানে গ্যাপ কত আছে, 7 আছে, এখানে গ্যাপ কত 1, তাহলে একে আমাদের এই গ্যাপে আনতে হবে। তাহলে একে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 21 আর 14, আবার লিখছি 25 আর 18। এবার দেখো গ্যাপটা সেম হয়ে গেছে। এবার দেখো 14 আর 4 18, 8 বছর মানে এই 4 ইউনিটের ভ্যালু সমান 8 বছর, কারণ 8 বছর বাদে বলেছে। দেখো তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 4 বছর, সরি 2, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2। তাহলে বলেছি পূর্বীর বর্তমান বয়স, পূর্বীর বর্তমান বয়স হচ্ছে এই 14, তাহলে 14 ইউনিটের ভ্যালু কত হবে, 14 দুগুণে 28, 28 হবে সঠিক অ্যান্সার, অপশন সি। নেক্সট, স্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার করে 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি স্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে তবে সে কত দিনের জন্য টাকা ধার নিয়েছিল। আচ্ছা আমরা দেখিনি যে কত টাকা সুদ হচ্ছে। দেখো 15,600 থেকে 12,000 বাদ দিলে কত হবে, 3,600, তাই তো। 3,600 12,000 টাকার কত পার্সেন্ট, 0 0 কেটে গেল, 0 0, সমান হচ্ছে 30%। তাহলে 1 বছর যদি 6% হয় তাহলে 30% সমান হতে কত বছর লাগবে, 5 বছর লাগবে, 5 6 30, অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে কত বছরে 1,00,000 টাকার সমূল চক্রবৃদ্ধি হবে 1,33,100। 10%-এ 3 বছরে সরল চক্রবৃদ্ধি সুদ কত পার্সেন্ট হয় তোমরা জানো, 3 বছরে এটা হয় 33.1% 3 বছরে। তো সেমভাবে যদি এখান থেকে যদি লক্ষ্য করো 1,00,000 টাকা থেকে যদি আসলটা বাদ দাও, দেখো এখানে 33,100 টাকা কিন্তু সুদ হিসেবে মানে হয়েছে সুদটা আসলে। তাহলে সেমভাবে তোমরা যদি ডিনোট করো, যদি রিলেট করো, তাহলে এটা কত বছর সময় লাগবে, 3 বছর। যদি না বুঝতে পারছো এরকমভাবে, তাহলে এই 1,00,000 টাকার সাথে তুমি 11/10 3বার গুণ করো, কারণ 10% মানে কত, 1/10, 10 থেকে 1 বেড়ে যায়, 11/10 এভাবে গুণ করবে। নেক্সট, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা ও 8,652 টাকা, সুদের হার কত। আচ্ছা তোমরা যদি পড়েছো
সুদ এবং কম্পাউন্ড ইন্টারেস্ট বা সরল সুদ, দেখবে এরকমভাবে ডিনোট করি যে কোনো একটা প্রিন্সিপাল আছে, 2 বছরের জন্য 2 আর 1 নিয়ে এই 2 এর সাথে এটাকে গুণ করে দিই, প্লাস 1 গুণ করে দিই, সেটা হয় চক্রবৃদ্ধি সুদ। আর এই শুধুমাত্র 2 এর নিচে 2 বছরের জন্য বলছি, 2 এর নিচে যেটা থাকবে সেটা হবে সরল সুদ। সেমভাবে 3, 3, 1 এরকমভাবে হয় 3 বছরের জন্য। ঠিক আছে, আশা করি তোমরা জানো নিয়মটা। তাহলে দেখো এখানে 4200 টাকা যদি এখানে করতে হয়, এই 2 এর নিচে আনতে হয় 8,400 টাকা যদি আনতে হয়, তাহলে আমাকে এখানে কত দিতে হবে? 4200 টাকা। আর এখানে দেখো গ্যাপটা কত? 252। যদি না জেনে থাকো ভয় করার কিচ্ছু নেই, এক্সামটা হওয়ার পরে আমি পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে তার জন্য আমি পুরো থিওরি ক্লাস নিয়ে আসবো। তো দেখো এই যে 4200 টাকা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আর 252 টাকা হচ্ছে এই 4200 টাকার ইন্টারেস্ট। ঠিক আছে, এটা হচ্ছে সরল সুদ। ওকে, তাহলে দেখো 252 টাকা, দেখো এটা যদি যোগ করি, আমি তোমাদের এমনি দেখিয়ে দিচ্ছি, 4200 টাকা আসলে 84 প্লাস 252 হলেই কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে চলে আসছে 8652। আর শুধুমাত্র এইদিকে গুণ করলে 8400টা সিম্পল ইন্টারেস্ট। যাই হোক, তো আমরা দেখি এখন অঙ্কটা 252 টাকা 4200 টাকার কত পার্সেন্ট, এটাই হচ্ছে অ্যান্সার। 42, 6%। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12% সমান। আচ্ছা, বিক্রয় মূল্য সমান কি? সেলিং প্রাইস, এসপি, তার 10% মানে কত? 1/10 সমান হচ্ছে ক্রয় মূল্যের 12% সমান মানে হচ্ছে 12/100। 10 কেটে দিলাম। তাহলে দেখো এসপি বাই সিপি সমান কত হচ্ছে? 12/10, বা এটাকে লিখতে পারি 6/5। যাই হোক, এবার বলেছে দেখো বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18% থেকে 6 টাকায় বেশি হলে, এটা ধরে নিই যে এটা 6x, এসপি হচ্ছে 6x আর কস্ট প্রাইস হচ্ছে 5x ধরে নিই। তাহলে এখন কি বলেছে, 6x ইন্টু 16/100 সমান বলেছে ক্রয় মূল্যের 18 থেকে, অর্থাৎ 5x ইন্টু 18/100 প্লাস 6, দুদিকে 100 যদি ভাগ করে দিই এদিকে আসবে 96x, 5×18 90x, এই 5x 18 গুণ করে বাঁ দিকে নিয়ে এলাম, আর 100 দিয়ে সবাইকে গুণ করে দিচ্ছি উপরে, তাহলে এই 100 কেটে যাবে, শেষে থাকবে 600। তাহলে এখান থেকে x সমান আসবে, দেখো 6x থাকবে, এদিকে 600, মানে x সমান আসবে 100। এবার কি বলেছে যে বিক্রয় মূল্য ক্রয় মূল্য, তাহলে এই তো 6x মানে এটা হবে 600 আর এটা কস্ট প্রাইস হবে 500। অপশন এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট, একজন ব্যবসাদার একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করেন, যদি জিনিসটি আরও 112 টাকা বেশি দামে বিক্রি করতেন বেশ, তবে তার লাভ হতো 5%। জিনিসটির ক্রয় মূল্য কত টাকা? তোমাদেরকে আগের ক্লাসে করিয়েছিলাম সেম অঙ্ক। দেখো 20% ক্ষতি মানে -20 দিকে আছে, আর 5% লাভ মানে +5, তাহলে ডিফারেন্সটা কত? 25। তাহলে এই 25% ডিফারেন্সটাই মানে হচ্ছে কত? 112 টাকা। তাহলে 100% মানে কত? 448 টাকা। তাহলে 448 টাকা হচ্ছে অপশন ডি ক্রয় মূল্য, সঠিক অ্যান্সার। নেক্সট, এবিসিকে একটি অংশীদারি ব্যবসায় যথাক্রমে 35,000 টাকা, 50,000 টাকা এবং 50,000 টাকা বিনিয়োগ করেন, বৎসরান্তে 40,500 টাকা লাভ হলে তিনজনের লভ্যাংশ কত? সো সিম্পল, এদের রেশিও হবে, এবিসি এর রেশিও হবে। রেশিও হাজার হাজার কেটে গেল, লাস্টে কি পড়ে থাকবে? এবিসি এর মধ্যে 35, 45, 55, তাহলে 7, 9, 5, এটা হচ্ছে তাদের লভ্যাংশের রেশিও। তাহলে তাদের অনুপাত কত হবে? সরি, তাদের আসল ভাগগুলো কত হবে টাকার? দেখো 9-এর সাথে 16 আর 5-এ 21, তাহলে 21 দিয়ে ভাগ করি 40,500-কে, তাহলে 40,500-কে 21 দিয়ে ভাগ করলে হবে 21 একে 21, বাকি 19, 195, তো কাটাকাটি যাচ্ছে না, ওটা ভুল। আচ্ছা, সরি, এখানে আমি 5 করেছি, এটা 5, 11 হবে।
তো মানুষ মাত্রই ভুল হয়, তোমরা পরীক্ষা হলে মাথা ঠান্ডা রাখবে। তাহলে এখানে 11 হলে, দেখে 11 নয় 20 একে 27, তাহলে এটা 27 হবে। ঠিক আছে, তাহলে 27কে একবারে গেল, তাহলে 13, তাহলে 135 মানে 5, 1500, 1500 এক ইউনিট হচ্ছে 1500, তাহলে সবাইকে 1500 দিয়ে গুণ করে দাও, দেখো পেয়ে যাবে 7 15 105, 10,500, 9 15 135, 13,500, আর এর সাথে 15 যোগ করলে 165, 16,500। কোথায় আছে? অপশন এ, ডি, অপশন বি। ঠিক আছে, নেক্সট। একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের এটা মনে হয় 3 লাফ হবে। কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। ঠিক আছে, তাহলে বিড়াল ও কুকুরটির দুটির অনুপাত, স্পিডের অনুপাতটা কত হবে? তো কিছু না, এটা কি করতে হবে না, এই দুটো গুণ করে দেবে। বিড়ালের যে 5 লাফ মানে যেতে যে সময় লাগে সময়টা এবং এর যে ডিস্টেন্সটা সেটা গুণ করে দেবে। তাহলে দেখো 5 3 15 বাঁ দিকে আসছে, আর কুকুরটির মানে বিড়ালের যে সময়টা লাগে তার সাথে এই যে কুকুরের যে ডিস্টেন্সটা, মানে কুকুরের যে যত পাকে সমান হয় সেটা গুণ করবে। সেমভাবে ওটারও কুকুরের যে সময় লাগে তার সাথে বিড়ালের যে ডিস্টেন্স কভার করে সেটা গুণ করে দেবে। তাহলে দেখো এদিকে 5 3 15, এদিকে হলো 4 4 16, এটা হবে তাদের স্পিডের রেশিও। ঠিক আছে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, একজন মোটর আরোহী এ স্থান থেকে বি স্থানে 20 কিমি ঘন্টা বেগে যান এবং 10 কিমি ঘন্টা বেগে ফিরে আসেন। আরোহীর গড় বেগ কত ছিল? গড় বেগ এক্ষেত্রে কি করবে তোমরা, গড় বেগ করবে যেহেতু সমান ডিস্টেন্স যায়, শর্টকাট আছে এটা 2ab/ab, 2 × 20 + 10 / 20 + 10 মানে কত? 30। তাহলে 20 2 × 4 40, 400/30 সমান 40/3। তো এটা হচ্ছে এভারেজ স্পিড। এখানে কোনো অ্যান্সার নেই, একটাও হবে না এখানে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে এক ব্যক্তি 6 ঘন্টা লাগে, স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব যেতে 1.5 গুণ বেশি সময় লাগে। তাহলে অনুকূলে যদি যাই 6 ঘন্টা, 1.5 গুণ বেশি সময় লাগবে 9 ঘন্টা, তাই তো? এটা হচ্ছে টাইমের রেশিও, স্পিডের রেশিও উল্টে যাবে, কী হবে 9:6 হয়ে যাবে, তবেই তো ডিস্টেন্সটা দু জায়গায় সমান আসবে 54 ইউনিট, এদিকে 54 আসবে। যদি স্রোতের বেগ 2 কিমি ঘন্টা হয় তবে স্থির জলে ওই যদি স্রোতের বেগ 2 কিমি ঘন্টা হয় তবে স্থির জলে ওই ব্যক্তি 1 ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে? আচ্ছা, তো দেখো এই যে স্পিডটা স্রোতের অনুকূলে এই যে 9 ইউনিট আর 6 ইউনিট, এটা কি? এটা হচ্ছে স্থির জলে স্রোতের বেগ এটা এই যে 9 ইউনিটটা এটা হচ্ছে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ বা লোকটার বেগ আর কি, আর এই 6 ইউনিট হচ্ছে স্রোতের বেগ প্লাস, মানে আমি বলতে চাইছি লোকটির বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস হবে আর কি। ঠিক আছে, তাহলে দেখো এইখান থেকে স্রোতের বেগটা কত আসছে, এইখান থেকে দেখবে 9 আর 6 যোগ করে 2 দিয়ে ভাগ করবে এবং সেটা 9 থেকে বাদ দিলে মানে মাঝখানে যে ইউনিটটা কত আসছে 3 ইউনিট, সেটা হাফ করে দাও, কত 1.5 ইউনিট। সেই 1.5 ইউনিট বলে দিয়েছে কত, স্রোতের বেগ 2 কিমি ঘন্টা হয়, 2 কিমি। তাহলে সেখান থেকে 1 ইউনিট সমান কত পাবো, 2/1.5 সমান কত পাবো, মানে 20/15 বা 4/3। ঠিক আছে, 1 ইউনিট মানে এবার আমাকে বের করতে হবে যে স্থির জলে ওই ব্যক্তি ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে 1 ঘন্টায়। আমাকে বের করতে হবে আর কিছুই না, যে এই 7.5 ইউনিটের ভ্যালু কত।
9 আর 6 15, 15 হাফ করলে কত হয় 7.5 ইউনিট। এটা হচ্ছে লোকটার গতিবেগ, আর 1.5 ইউনিট ছিল, এটা হচ্ছে নৌকা স্রোতের গতিবেগ। তাহলে 7.5 ইউনিটকে আমরা 4/3 দিয়ে গুণ করে দেখব কত আসছে। তাহলে দেখি 7.5 ইন্টু 4/3, ঠিক আছে, পয়েন্টটা তুলে দিলাম, এদিকে 30 করলাম, 3 10 30, 3 25 75, তাহলে 4 25 100 বাই 10 সমান 10। একটু মানে কাটাকাটি হয়ে গেল। তো যাই হোক, দেখো তাহলে আলটিমেটলি কত এলো 10। 10 হচ্ছে সঠিক অ্যান্সার। ওই লোকটি ঘন্টায় 10 কিমি দূরত্ব অতিক্রম করবে। চলে যাচ্ছে আমাদের নেক্সট। এ একটি কাজ 10 দিনে এবং বি সেই কাজ 15 দিনে করতে পারে। ঠিক আছে, করুক। তাহলে এ এখানে লিখলাম, বি এখানে লিখলাম। সি এর সাহায্য পেয়ে তারা 5 দিনে কাজটি সম্পন্ন করলো। যদি কাজটির জন্য তারা 8,790 টাকা পেয়ে থাকে, তবে বি কত টাকা পেয়েছিল? এ কাজ করতে পারে 10 দিনে, বি কাজ করতে পারে কত 15 দিনে। এতে এলসিএম কত আসবে? 30 আসবে। তাহলে এদের এফিসিয়েন্সি রেশিও কত হবে? 30কে 10 দিয়ে ভাগ করে দেওয়া 3, আর 30কে 15 দিয়ে ভাগ করে দেওয়া 2। ঠিক আছে, তাহলে দেখো 3 আর 2 এ 5, 5 ইউনিট কাজ করে তারা একদিনে। তাহলে একদিনে করে 5 ইউনিট কাজ। ঠিক আছে, তাহলে 5 দিনে তারা করবে 25 ইউনিট কাজ। তাহলে দেখো টোটাল কাজ কত আছে? টোটাল আছে 30 ইউনিট। তাহলে বাকি যে 5 ইউনিট কাজ, সেটা কিন্তু কে করেছে? সি করেছে। কত দিনে করেছে? একদিনে। ঠিক আছে, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে? এখানে সি এর এফিসিয়েন্সি হবে 1। ঠিক আছে, তাহলে 30 ইউনিট কাজ করতে সি এর টাইম লাগবে 30 দিন। সরি, এবার কি বলেছে দেখি। আচ্ছা, তবে বি কত টাকা পেয়েছিলেন? তাদের এফিসিয়েন্সি অনুসারে ভাগ হবে টাকা। 3 2 1, তাহলে বি টাকা পাবে কত? 3 আর 2 5, 5 একে 6, তাহলে 2/6 ইন্টু টোটাল টাকা কত টাকা বলেছে? 8,790। 8,790 6 দিয়ে ভাগ করে দিই, কত আসছে? 6 একে 6, 2 27, 4 6 24, 3 39, 6 6 36, 3 30, 5 6 30, 5 2 10 0, 6 2 12 একে 13, 4 2 8 একে 9, 2 2 9 3 0। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারেন। সংস্থাটি 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করে টেন্ডার পায়। আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে নির্দিষ্ট সময়ে কাজে সম্পন্ন করতে? আচ্ছা, তো দেখো, তো কী করতে হবে আমাদের? আমরা জানি যে M1D1/W1 সমান M2D2/W2, মানে কি? লোক সংখ্যা 45 আছে, দিন সংখ্যা 12, বাই কাজ কত বলেছে এখানে? 10,000। সেমভাবে এখানে লোক সংখ্যাটা আমাদের বের করতে হবে, এক্স ধরে নিই, দিন সংখ্যা বলে দিচ্ছে 9, কাজটা কিন্তু সেম। তাহলে দেখো 0 এখানে কেটে যাবে, সেম সেম এখানে কেটে যাবে 5, তাহলে কত আছে? এক্স সমান 60। তাহলে লোক সংখ্যা নিজের সঙ্গে কাজ করতে সম্পূর্ণ করতে কত এক্সট্রা লোক লাগবে? আগের 35 ছিল, এখন 60 হয়েছে, তাহলে অতএব অ্যান্সার কত হবে? 15 আসবে। 60 করে দিও না ভুল করে। ওকে, নেক্সট। এ একটি কাজ 12 দিনে করতে পারে। এ এবং বি কাজটি একসঙ্গে করলে তাদের 8 দিন লাগে। যদি বি কাজটি একা করতে চায়, তাহলে আর তার কতদিন সময় লাগবে? তো দেখো, এখানে এ লিখলাম, এখানে লিখলাম বি। ওকে, এবার কি করব? এ কাজটা করতে এ কাজটা করতে পারে 12 দিনে, এবং এ প্লাস বি করতে সময় লাগে 8 দিন। তাহলে এখানে আমি এ প্লাস বি করে নিলাম, শুধু বি না করে। তাহলে এ লিখলাম 12, বি লিখলাম 8, তাদের এলসিএম করলাম কত? কত আসবে? 12 8 এলসিএম করলে 2 6 4 48, 4 12 48, 6 48। তাহলে এ করে 4 ইউনিট, এ প্লাস বি করে 6 ইউনিট, তাহলে বি কত করবে? 2 ইউনিট।
তাহলে বি একা কাজটি করতে কত সময় নেবে? 48/2 সমান হচ্ছে 24 দিন। অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, এ এবং বি দুটি কল একটি চৌবাচ্চা যথাক্রমে 25 মিনিট ও 20 মিনিটে ভর্তি করতে পারে, কিন্তু কল দুটি সঠিকভাবে খোলা না হওয়ায় এ এবং বি যথাক্রমে চৌবাচ্চাটি 5/6 অংশ এবং 2/3 অংশ ভর্তি করতে পারলো। কতক্ষণে চৌবাচ্চাটি সম্পূর্ণ জলপূর্ণ হবে? তো এরকম অঙ্ক আমরা আগে দুটো করলাম, এটা তোমরা অবশ্যই ট্রাই করবে, এবং না পারলে আমি আবার করে দেবো। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করবে, তোমাদের এটা হোমওয়ার্ক রইল। নেক্সট, পরপর তিনটি সংখ্যার যোগফল 87 হলে মধ্যবর্তী সংখ্যাটি কত হবে? যদি এরকম আসে সবসময় 3 দিয়ে ভাগ করে দেবে, ঠিক আছে? কত আসবে? 29। নেক্সট, তো এটা কি করবে তোমরা? এটাকে 999 কমন নিলে কি পড়ে থাকবে? দেখো নিচে 7গুলো পড়ে থাকবে, উপরে কত থাকবে? কটা 999 আছে বলতো? 1 2 3 6টা আছে, ঠিক আছে? তাহলে 999 ইন্টু 6 প্লাস শেষে পড়ে থাকবে 7, আর যোগ করে কত হবে? 6 5 11 4 15 আর 3 18 2 20 1 21। তাহলে এটা হবে 1000 থেকে 6, সরি মানে আমরা বুঝতে পারবো না, আমি যেমন কেন বুঝতে পারবো না, আমি করে দিচ্ছি। দেখো 1000 থেকে 1 বাদ দিয়ে 6 দিয়ে গুণ করলে এটা কত হলো? 3, ঠিক আছে? তাহলে এখান থেকে 6000 থেকে 3 বাদ, 6 বাদ বলতে দিচ্ছি, 6000 লিখলাম, এখানে -6, এটা +3, তাহলে 6000 থেকে -3 হলো, মানে কত হবে? 5997, অপশন বি। 1056 সাথে ন্যূনতম কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? তো এটা কি করে দেখবে? এটা ভাগ করে দেখতে হবে। তাহলে 1056কে 23 দ্বারা ভাগ করব। প্রথমে 4 দিয়ে যাবে, 92 আসবে, 2 এ কত 5, 3 এ 5, 9 এ কত 10, 1 এ 10, 136। তারপর দেখো 6 দিয়ে করলে বেড়ে যাচ্ছে, 5 দিয়ে হবে, 5 কুড়ি 100, মানে 5 3 15, 115। 5 এ কত 6, 1 এ 6, 1 এ কত 3, 2 এ 3, 21। তাহলে দেখো 21-এর সাথে আর কত যোগ করলে সংখ্যাটি 23 দ্বারা ভাগ যাবে, আর 2 যোগ করতে হবে, তাহলে 23 চলে যাবে, এখানে কাটাকাটি হয়ে যাবে। তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, কিছুই না, এটা কি আছে? 1 - 1/3 মানে এটা 2/3, 1 - 1/4 মানে এটা কত? 3/4, ডট 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 করে চলে যাবে। 1 - 1/100 মানে 99/100। এবার দেখো জিনিসটা দেখো, সব কেটে যাবে, কিন্তু শুধুমাত্র এই 3 3 কেটে যাবে। তারপর দেখো এই পরের লাইনটা একটু লিখতে হতো, এখানে লিখে দিচ্ছি। এটা কত আসবে? 4/5। দেখো 4 4 কেটে যাবে, তাহলে লাস্টে কে পড়ে থাকবে? এখানে একটা 2 পড়ে থাকবে, আর এখানে 100 পড়ে থাকবে। তাহলে 2/100 মানে 1/50। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 4/5 এটা। নেক্সট, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 এবং 180। যদি দুটি সংখ্যা দুটি অন্তর 24 হয় তবে তাদের যোগফল কত? তো ধরে নিই একটি সংখ্যা হচ্ছে এ, অপরটি হচ্ছে বি। তাহলে প্রথমে আছে a - b সমান কত হবে? অন্তর বলেছে 24, আর a × b সমান কত হবে? সংখ্যা দুটির, এটা একটা সূত্র যে সংখ্যা দুটির গুণফল সমান লসাগু × গসাগু। তাহলে 12 × 180। এখান থেকে চলে আসি, a - b এর দুদিকে স্কোয়ার করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা হয় a + b তার হোল স্কোয়ার, এরকমভাবে লেখা যায় -4ab সমান 24 24 576। তাহলে a + b তার হোল স্কোয়ার 576, 4ab মানে কত?
এটার সাথে আবার 4 গুণ হবে, মানে এটা হচ্ছে 12 এবং 18 গুণ করলে কত হচ্ছে, এবি সমান কত হচ্ছে, এটা হচ্ছে 0। দেখো 12 18 গুণ কখন কি হবে, দেখো 12 × 18, এদের মাঝখানে কত গ্যাপ, 6, তাহলে হাফ করে দাও, 6টাকে 3 হচ্ছে, তাহলে 12 আর 3 15, 15 থেকে 3 বাদ দিলে এটা হয়, 15 থেকে 3 যোগ করলে এটা হয়। তাহলে সেক্ষেত্রে হবে আমার এখানে 15 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটা হবে 12 18 গুণ করলে সমান কত আসছে, 225 মাইনাস 9 216, তাহলে 2160 হবে, সরি এখানে 216, 2160 হবে এবি। তাহলে 2160-এর সাথে যদি 4 গুণ করি, যদি ইন্টু 4 করি, তাহলে কত আসছে, 0 4 6 24-এর 4, তাহলে 2 4-কে 4 আর 2 6, 4 2 8, 8640, তাহলে এদিকে নিয়ে গেলাম 8640, 6 7 4 11, 1 হাতে থাকলো 1, 5 6 11, 1 12 2 হাতে থাকলো 1, 8 1 9, 9 2 1 6। এবার বলতে হবে এটা কার স্কোয়ার, তাই তো। তো স্কোয়ার যখন আমি দেখব, অর্থাৎ a প্লাস বি সমান, এটাকে স্কোয়ার যখন ভাঙবো শেষে 2 দিয়ে করে ভাগ করে নেব। এই 16টা কার স্কোয়ার, 16 হয় 4 হতে পারে, সরি 4-এর স্কোয়ার, তো 16 রুট মানে 4-এর স্কোয়ার হচ্ছে 16। এবার দেখতে হবে 92টা কোন স্কোয়ারের নিকটবর্তী, মানে এর থেকে ছোট কোন কার স্কোয়ার হয় 92, মানে 92টা হচ্ছে কোন স্কোয়ারের কাছাকাছি সংখ্যা। দেখো 9 স্কোয়ার হচ্ছে 81, তো 81 কাছাকাছি হচ্ছে 92, তারপরে কোনো স্কোয়ার নেই যে এর কাছাকাছি হবে, কিন্তু এটাকে পেরিয়ে যাব না, মানে এটা 92 থেকে পেরিয়ে 100 ধরলাম, সেটা হবে না। তো সেক্ষেত্রে হবে দেখো 9, তাহলে এটা হবে 94-এর স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সরি আমি একটু ভুল বললাম, এখানে যে 16 আছে এটা হয় 4 হতে পারে, শেষে দেখো 4-এর স্কোয়ার হচ্ছে শেষে হয় 16, মানে 6 থাকে, 6 স্কোয়ারও লাস্টে 6 থাকে, তাহলে হয় এটা 94 হবে বা এটা 96 স্কোয়ার হবে, আমি এখনও জানি না। তাহলে আমি কীভাবে চেক করব, আমি 95 স্কোয়ারটা বের করে নেবো। 95 স্কোয়ার কী হয়, 5 5 25 হয়, আর 9-এর পরের প্রতি সংখ্যা 10, 9 10 90, তাহলে 9025-এর থেকে যদি সংখ্যাটা বড় হয় তাহলে অবশ্যই সেটা 96 হবে, আর যদি 9025-এর থেকে ছোট হয় তখন সেটা 94 হবে। এক্ষেত্রে দেখো সংখ্যাটা কিন্তু 9025-এর থেকে বড়, তাই এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 96, 94টা হবে না। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। নেক্সট এবং আজকের শেষ প্রশ্ন দেখি আমরা, 3টি ঘন্টা একবার একসাথে বাজার পর 10 12 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে, কতক্ষণ পরে তারা আবার একসাথে বাজবে? কিছুই নয়, 3টে এলসিএম করে দাও, 10 12 15 এলসিএম কত হয়, 60 হয়। ঠিক আছে, তাহলে তার আবার কখন বাজবে, এই 60 সেকেন্ড পরই বাজবে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। শুধু তোমাদের একটা কাজ আছে যেটা আমি দিয়েছি, কোনটা যেন 24-এরটা, এটা হোমওয়ার্ক, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ক্লাসে। এবং আমি খুব শর্টকাট অঙ্কগুলো করিয়েছি এই কারণেই, কারণ তোমাদের সামনে এক্সাম, কীভাবে পরীক্ষা হলে করবে সেই অ্যাপ্রোচে কিন্তু করিয়েছি, আমি কোনো ডিটেলসে করাইনি। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা পড়তে থাকো, স্টাডি বাংলা 360 তরফ থেকে তোমাদের সাথে আছি আমরা। থ্যাংক ইউ।